আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ক্লাসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং বোরিং একটা পড়াশোনা, সেটা হচ্ছে সিনোনিম। আমরা যারা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছি তাদের জন্য এই পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই পার্টটাই আমরা পড়াশোনা করি না। আপনি যে কোনো কোচিংয়েই ভর্তি হন না কেন, দেখবেন আপনাকে কিছু সিনোনিম ধরিয়ে দিবে, বলবে এগুলো মুখস্থ করে আসো। কিন্তু অ্যাকচুয়ালি আপনার আর পড়া হবে না, আপনার মুখস্থও করা হবে না। এই জন্য আমি কি করেছি, আমার কোর্সের একদম শুরুতেই এই ভোকাবুলারিটা রেখেছি এবং এই বোরিং পড়াশোনাটা রেখেছি। কারণ আপনি যাতে করে এই বোরিং পড়াশোনাটা আগে করে ফেলতে পারেন, এরপরে মজার পড়াশোনাটা আসবে। কারণ আমাদের সবারই পড়াশোনার শুরুর দিকে অনেক বেশি এফোর্ট থাকে। আমরা যত কঠিন জিনিসই আসুক না কেন সেটা মুখস্থ করে ফেলতে পারি। এই জন্যই আমাদের সায়েন্টিফিক যারা সায়েন্টিস্ট রয়েছে তারা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন যে আপনি যখনই পড়াশোনা শুরু করবেন তখন খুব কঠিন দিয়ে শুরু করবেন, যাতে করে আপনার মেমোরি খুব সহজেই ক্যাচ করে নিতে পারে এবং ধীরে ধীরে আপনি সহজের দিকে যেতে থাকবেন। তা আমাদের পড়াশোনাটাও আমি ঠিক ওইভাবেই সাজিয়েছি। আপনি যখন আমার কোর্সে ভর্তি হয়েছেন, আপনি প্রথমে চাকরির জন্য যে কঠিন পড়াশোনাটা রয়েছে সেই কঠিন পড়াশোনাটা আগে মানে মুখস্থ করে ফেলতে পারবেন, আগে ধরে ফেলতে পারবেন এবং দেখবেন এই সিনোনিমটাই সবচেয়ে বেশি কঠিন। যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি চিন্তা করবেন, দেখবেন সিনোনিমটাই অনেক বেশি কঠিন এবং এন্টোনিমগুলোই অনেক বেশি কঠিন হয়ে থাকে। কারণ এগুলো আমাদের মনে থাকে না, মেমোরাইজ করতে অনেক বেশি কষ্ট হয়। আর এই জায়গাটা যদি আপনি একবার ক্যাপচার করে ফেলতে পারেন, একবার যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার আর তাহলে দেখবেন আপনার আর কোনো প্রবলেম থাকতেছে না। তো আমাদের মেইন যে আমরা ফোকাস করব প্রথমেই সিনোনিমে। আমি দেখুন আপনাকে তো আর মুখস্থ করিয়ে দিতে পারবো না, আপনাকে জাস্ট আমি এইখান থেকে দাগিয়ে দিতে পারবো এবং কোন জিনিসগুলা পড়লে আপনার যে কোনো চাকরিতে, যে কোনো চাকরি হোক, কমন পড়ে যাবে, আমি সেগুলা জাস্ট দাগিয়ে দেব। আর যারা এখনো এই বইটা ডাউনলোড করেননি তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দেব, অথবা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখান থেকে আপনি এই বইটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দুইটা বই রয়েছে, একটা হচ্ছে মাস্টার্স আর একটা হচ্ছে ইংলিশ এক্সপার্ট। তো দুইটা বই আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এই ক্লাসটা দেখার পরে, যারা এখনো ডাউনলোড করেননি। আর যারা করে নিয়েছেন ভালো। আর এই ক্ষেত্রে দেখুন আমি সিনোনিমটা কেন আগে পড়াচ্ছি, ইংলিশের সবচেয়ে বোরিং পার্ট এবং সবচেয়ে কঠিন পার্ট বলা যেতে পারে, এটাই কেন আগে। এটার মেইন কারণ হচ্ছে প্রথমেই আমরা কঠিন পড়াশোনাটা মুখস্থ করে ফেলবো, এরপরে আমরা বুঝার যে জিনিসগুলো রয়েছে, যেগুলো আমরা বুঝে বুঝে আহ, আস্তে আস্তে কভার করতে পারবো, সেগুলো হচ্ছে শেষের দিকে থাকবে। তো আমার কোর্সে প্রথমেই হচ্ছে বোরিং পড়াশোনা থাকে। এই বোরিং পড়াশোনাটা যারা কমপ্লিট করে ফেলতে পারে তাদেরই মূলত আসলে চাকরি খুব সহজে হয়ে যায়। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনি যে কোনো মূল্যে এই বোরিং পড়াটা কভার করে ফেলা। দেখুন সিনোনিম মুখস্থ করানোর ক্ষেত্রে এমন কোনো টেকনিক নাই যে আমি আপনাকে দেখিয়ে দিলে আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। আমি জাস্ট এখান থেকে দাগিয়ে দিতে পারবো কোনটা কোনটা আসবে, কোনটা কোনটা পড়বেন, জাস্ট এইটুকুই। আজকের ক্লাসে আমি এই জিনিসটাই দেখাবো। 1 থেকে 1.5 ঘন্টা আপনি ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করবেন এবং আপনিও আপনার খাতায় লিখে নেবেন, দরকার পড়লে যে কোনো মূল্যে হোক আপনি একটু লিখে নেবেন। এতে করে কি হবে, প্রতিদিন এটা রিভিশন করতে হবে। আজকে থেকে চাকরি পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিনই একবার হলেও এই দিকে চোখ ভুলাবেন, আদারওয়াইজ এই জিনিসটা মনে থাকবে না। আমি দেখিয়ে দেই যে জিনিসগুলো আপনাকে পড়তেই হবে এবং এগুলো পড়লে আপনার জন্য এনাফ আমি মনে করি। কারণ হচ্ছে এগুলা থেকেই মোটামুটি আপনার কমন পড়ে যাবে, আমি ধরে রাখতে পারি। তো এই জিনিসগুলো আমি হচ্ছে একটু দাগিয়ে দেব এখন। আপনি হচ্ছে এই জিনিসগুলো একটু খাতায় লিখে নেবেন, কষ্ট করে কষ্ট করে আপনি এই জিনিসগুলো একটু খাতায় লিখে নেবেন। এতে করে আপনারই সুবিধা হবে এবং মনেও থাকবে এবং বারবার রিভিশন দিতে হবে। আমি প্রথমেই বলতেছি সিনোনিম ভালো করার একটাই ওয়ে, সেটা হচ্ছে রিভিশন দেওয়া। আপনাকে রিভিশন দিতে হবে। আর এই ক্লাসগুলো সবগুলাই রেকর্ডেড থাকবে, আপনি যখন ইচ্ছা তখনই আবার দেখে নিতে পারবেন। আমি গ্রুপে সুন্দর করে সাজিয়ে দেব, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের যে সিনোনিমটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাপল। এই অ্যাপলটা কিন্তু অনেকবার এসেছে এবং
এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, যদিও এখানে 40তম বিসিএস দিয়েছে, জনতা ব্যাংক দিয়েছে। এখন কারো কারো প্রশ্ন থাকতে পারে, আমি তো শিক্ষক নিবন্ধনের প্রিপারেশন নিতে চাচ্ছি, বা আমি তো 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রিপারেশন নিতে চাচ্ছি, তাহলে আমি কেন এগুলা পড়বো যেগুলো বিসিএস এসেছে? আপনি যদি লাস্ট 4 থেকে 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় যে কঠিন কঠিন প্রশ্নগুলা দেওয়া হয়, আগে বিসিএস পরীক্ষায় এত কঠিন প্রশ্ন আসতো না। আপনাকে এত সহজ করে চিন্তা ভাবনা করলে হবে না। আপনি প্রাইমারির পরীক্ষা দিতে চান, অনেক কঠিন প্রশ্ন এখন চলে আসে, তা আপনাকে কঠিন করেই শিখতে হবে। বিসিএস এর যতটুকু প্রিপারেশন আপনাকে ঠিক ততটুকু প্রিপারেশনই নিয়ে ফেলতে হবে। আপনাকে সিম্পল একটা চাকরির জন্য হলেও ডিপ প্রিপারেশন নিতে হবে। যেই প্রশ্নটা এপাল আগে 40তম বিসিএস এসেছে, ব্যাংকে এসেছে, ঠিক এখন দেখবেন এটা কোনো স্কুলের দপ্তরির পরীক্ষা হলেও এটা চলে আসতে পারে। এবং এটা শুধু দপ্তরি না, আপনি যে কোনো চাকরিতে আসতে পারে। তাহলে আপনাকে এটা পড়তে হবে। কেউ যদি ভাবেন যে আমি শিক্ষক নিবন্ধনের কোর্স করতেছি, আমি 11 থেকে 20তম গ্রেডের কোর্স করতেছি, আমার মনে হয় এগুলা পড়া লাগবে না, কিন্তু একদমই না। আপনাকে কঠিন কঠিন জিনিসগুলা পড়তে হবে। আপনি একটু দাগিয়ে রাখুন, লিখে রাখুন। এপাল, এপাল মানে ডিসমে, ডিসমে মানে হতাশা করা, অর্থাৎ এই যে মানে হতাশ হয়ে যাওয়া, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এপাল ডিসমে, অর্থাৎ এটা অর্থ হচ্ছে আতঙ্কিত হওয়া, হতাশ হওয়া। তো এই ওয়ার্ডটা দেখুন অন্য বইয়েও যদি আমরা পড়ি, সেম জিনিসই আসবে। এই বইয়েও দেখবেন প্রথমে এটা দিয়ে শুরু হয়েছে। এই যে আমি বলেছিলাম কি এপাল অর্থ কি, এপাল অর্থ হতাশ করা, অর্থাৎ এই যে দেখুন এপাল, এপাল অর্থ কি, হতাশ করা। এই যে এই জায়গায় রয়েছে দেখুন, দুইটা বইয়ে তাহলে সেম জিনিসই, দুইটা বইয়ে সেম জিনিস। তাহলে আমাকে কি আর দুইটা বই পড়তে হবে? না, আপনাকে দুইটা বই পড়তে হবে না, আপনাকে যে কোনো একটা বই পড়লেই হবে। হয়তো এখানে কোনো জিনিস আগে দেওয়া রয়েছে, আর ওইটাতে কোনো জিনিস হয়তো একটু পরে দেওয়া রয়েছে, আগে দেওয়া রয়েছে, জাস্ট এইটুকুই পার্থক্য। তাহলে আপনাকে দুইটা জিনিস পড়তে হবে না, দুইটা বই পড়তে হবে না, আপনি শুধু মাস্টার্স জাহাঙ্গীর আলম এই বইটা কমপ্লিট করবেন। এই বইটা কমপ্লিট করলেই হবে, আপনার এ টু জেড কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে। এই বইটা আপনি কমপ্লিট করবেন। আর সহায়ক বুক হিসাবে আপনি এই যে দা ইংলিশ এক্সপার্ট এটা সাথে রাখতে পারেন। এটা জাস্ট সহায়ক বুক হিসাবে আপনাকে কাজ করবে, বাট মেইন পড়াশোনাটা আপনি এখান থেকে পড়বেন। আমি যেটা যেটা দাগিয়ে দিচ্ছি আপনি ঠিক এটা মুখস্থ করে ফেলবেন, একটা বারবার পড়তে থাকবেন। কিভাবে? এপাল, 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 এপাল অর্থ আতঙ্কিত করা, এপাল অর্থ আতঙ্কিত করা, অর্থাৎ এপাল অর্থ আতঙ্কিত করা। আপনি জাস্ট এভাবে পড়তে থাকবেন। এখন দেখুন এই প্রশ্নের, এই প্রশ্নের একটা ঝামেলা আছে। দেখুন এই প্রশ্নটার একটা কনফিউজ একটা জায়গা আছে। দেখুন এই এপাল, এপাল অর্থ ডিসমেও হতে পারে, আবার কনফিউজও হতে পারে। এখন এই দুইটার ভিতরে কোনটা সঠিক আনসার? কারণ দেখুন এপাল, এপাল অর্থ আমরা বলতেছি কি আতঙ্কিত করা, হতাশ হওয়া আর হতাশ করা। আর এই যে কনফিউজ, কনফিউজ অর্থ হচ্ছে কি হতাশ করা। তাহলে এই দুইটার ভিতরে আমরা কোনটা দাগাবো? এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এদের অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে নাকি নাউন ফর্মে রয়েছে, এই বিষয়টা দেখতে হবে। এবং কোনটা একদম মানে বেস্ট সিমিলার, বেস্ট সিমিলারটাই দেখতে হবে। তো এই জন্য আপনাকে উদাহরণ মুখস্থ করে ফেলতে হবে। অ্যাপাল ডিসমে, অ্যাপাল ডিসমে আপনি যদি ওয়ার্ডের মিনিং হিসাবে চিন্তা করতেন, তাহলে অ্যাপাল কনফিউজ এটাও কিন্তু হতে পারতো, কিন্তু এটা হবে না। এটা সবচাইতে সিমিলার হবে কি অ্যাপাল ডিসমে, এটা মনে রাখতে হবে। এইখান থেকে আরেকটা ওয়ার্ড আপনি শিখে ফেলুন। আমরা এই সিনোনিম থেকে 400 ওয়ার্ড শিখবো। টোটাল আমরা 400 ওয়ার্ড শিখবো। 400 সিনোনিম যদি আমরা একবার শিখে ফেলতে পারি, সেটা যে কোনো চাকরির ক্ষেত্রে হয়ে যাবে। আমরা 400, অর্থাৎ 400 ওয়ার্ড আমরা দেখব। এর ভিতরে আপনাকে আমি কিছু ওয়ার্ড হয়তো বারবার পেশাল করে মুখস্থ করে ফেলতে পারি। এর মধ্যে দেখুন এপাল আপনার মুখস্থ হয়েছে কিনা, এপাল ডিসমে আতঙ্কিত করা, হতাশ হওয়া। এই যে ডেসাইভ, এটার অর্থ কি প্রতারিত করা, এটাও একটু মনে রাখবেন, এটাও কিন্তু প্রায় সময়ই চলে আসে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমি দুইটা ওয়ার্ড দিলাম, দুইটা ওয়ার্ড, আপনি এই দুইটা ওয়ার্ড মুখস্থ করে রাখবেন। এখন দেখুন এই যে আরেকটা ওয়ার্ড আমি দিচ্ছি, হ্যাস্টেইন, হ্যাস্টেইন। এইটা এটা এটার এটার অর্থ কি? এটাকে এই টি এর অনেক সময় উচ্চারণ হয় না, অনেক ক্ষেত্রে যদি আপনি উচ্চারণ করেন, এই উচ্চারণটা টি এর ক্ষেত্রে হবে না, এটাকে উচ্চারণ করা যায় হেইসেন, হেইসেন। কিন্তু আমাদের উচ্চারণ ডাজেন্ট ম্যাটার, আমাদের হচ্ছে সিনোনিম দেখতে হবে, এটার সিনোনিম কি। তাহলে সে হেইসেন বা হেস্টেইন, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে খুব দ্রুত, দ্রুত মানে দ্রুত কোনো কিছু করে ফেলা, এটাই হচ্ছে কি হেইসন, হেইসন। আমরা হেস্টেন বা হেইসন দুটোই বলি। যে আমরা অনেক সময়
অফেন পড়ি না, অফেন, অফটেন, আপনি এই কথাটার সাথে এইটার হচ্ছে এরকম, ওই টি এর উচ্চারণটা উজ্জ্ব থাকে। এটা হচ্ছে কি হেইসন, হেইসন অর্থ কি খুব দ্রুত। তাহলে এটার সিমিলার ওয়ার্ড হতে পারে কি, এটার সিমিলার ওয়ার্ড হতে পারে এই যে দেখুন এইখানেও সেম, দেখুন একটা জিনিস রয়েছে, কনফিউজড হতে পারেন। হারিং, হারিং অর্থ কি দ্রুত, তারপরে হচ্ছে তাড়াহুড়া করা, এই হারি অর্থ দ্রুত তাড়াহুড়া করা। তাহলে আপনি কোনটা দিবেন? এই যে হ্যাস্টি, হ্যাস্টি অর্থ কি দ্রুত বা তাড়াতাড়ি করা। তাহলে দেখুন এখানে সিনোনিম তো প্রায় সবগুলাই, এটাও সিনোনিম। তাহলে আপনাকে দেখতে হবে এটা কোন ফর্মে আছে, এটা নাউন ফর্মে রয়েছে, তাহলে এটাও আপনার নাউন ফর্মে রয়েছে, তাহলে এই নাউন ফর্মটাই দিতে হবে। আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, এটা ভার্বের পার্টিসিপল ফর্মে রয়েছে, এটাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। তাহলে আপনাকে দেখতে হবে কোনটা নাউন এবং কোনটা নাউন, সেটাই হবে আনসার, রাইট আনসার। এটাও নাউন ফর্মে রয়েছে, এটাও নাউন ফর্মে রয়েছে, এই জন্য আনসারটা এই হয়েছে। আমরা যখন পার্টস অফ স্পিচ পড়বো তখন নাউন কোনটা, প্রনাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা দেখেই আমরা বুঝবো কিভাবে, সেটা আমি পরে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এখন মুখস্থ করে ফেলবেন এটার এটা, এটার এটা, জাস্ট এইভাবেই মুখস্থ করে ফেলবেন, দেখবেন হুবহু প্রশ্নগুলা কমন পড়ে যাবে পরীক্ষায়। আচ্ছা, অ্যাসিডিউটি, অ্যাসিডিউটি এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অবেদ্য। অবেদ্য মানে বুঝেন যেটা বেদ করে যেতে পারে না। আমরা হচ্ছে বায়োলজিতে পড়েছি অবেদ্য কুশ ঝিল্লি, যেটা বেদ করে যেতে পারতেছে না, জাস্ট লিকুইড গুলা যেতে পারতেছে, মানে বেদ করা যায় না এমন একটা বেড়া দেওয়া যেতে পারে, এটাই হচ্ছে অবেদ্য। তাহলে এটার মিন্সটা কি হবে? মিন্স মানে হচ্ছে এর অর্থটা কি? এই যে অ্যাসিডিউটি, অর্থাৎ এই অ্যাসিডিউটি মিন্স, মিন্স মানে অর্থ হচ্ছে অ্যাসিডিউটির অর্থটা কি সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। এখন দেখুন এখানে কিন্তু অনেক বড় বড় ওয়ার্ড দেওয়া রয়েছে, এর ভিতরে আপনি কোনটা দাগাবেন? তো এরকম কিছু কিছু প্রশ্ন কিন্তু খুবই কঠিন হয়ে যেতে পারে, সেই প্রশ্নগুলো দরকার পড়লে স্কিপ করতে হবে, কারণ আমাদের চাকরি পরীক্ষায় 100-তে 100 পাওয়া লাগবে না। যখন এরকম কিছু কিছু কঠিন প্রশ্ন চলে আসবে, আপনি যখন বুঝবেন না বা কোনটা পাবেন না, এই ক্ষেত্রে আপনাকে আন্তাজি দাগাইলে হবে না, আন্তাজি দাগাইলে আপনি নেগেটিভ মার্কিং পেয়ে যাবেন। তো অ্যাসিডিটির তো অবদ্ধ, এই ক্ষেত্রে হচ্ছে স্ট্রিট ফাস্টনেস, এটার অর্থ হচ্ছে অভদ্র, মানে অবেদ্য। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা মুখস্থ করব, আর এইখান থেকে মুখস্থ করা লাগবে না। এই যে এইখানে এইটা মুখস্থ করব, এই যে এই লাইনটা, এই লাইনটা আমরা মুখস্থ করে ফেলবো, এটা হচ্ছে অবেদ্য। ওই যে অ্যাসিডিয়াসের সাথে আমরা এই জিনিসটা কি করব, দাগিয়ে রাখবো জাস্ট। এইখানে কি ইম ইমপারমেবল, ইমপারমেবল বা ইমপেনটারেবল, ইমপারবিয়াস, এই তিনটা ওয়ার্ড, ইমপারমিবল আর ইমপেন্টারবল, তারপর হচ্ছে ইমপারভিয়াস, আমরা এই তিনটা ওয়ার্ড মুখস্থ রাখবো জাস্ট এইখান থেকে। এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আমি এখান থেকে যে জিনিসগুলো দাগাবো আপনার জন্য, আপনি জাস্ট এগুলো পড়লেই হবে, আর বাহিরে পড়ার দরকার পড়বে না, জাস্ট এই কয়েকটা জিনিস পড়লে হবে। দেখুন এই জায়গায় এইখানে তিনটা ওয়ার্ড রয়েছে, এটা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, বাধ্য করা, এই তিনটা ওয়ার্ডের অর্থ এমিনেবল, এমিনেবল, ডোসাইল, আর হচ্ছে কমপ্লিয়েন্ট। আপনি এই কমপ্লিয়েন্ট এটা মুখস্থ না করলেও হবে, এই এমিনেবল আর ডোসাইল এই দুইটা মুখস্থ করে নেবেন, এমিনেবল আর ডোসাইল। আর এটা হচ্ছে কি ইম্পারমিয়েবল, ইম্পারমিয়েবল, ইমপেন, ইমপেন ট্রাবল, তারপর হচ্ছে ইমপারভিয়াস, ইমপারভিয়াস। আপনি জাস্ট কিছু সময় নিয়ে পড়াশোনা করুন, তাহলে দেখবেন আপনার এটা মুখস্থ হয়ে গিয়েছে। আচ্ছা, এই সুদ অর্থ কি? সুদ অর্থ হচ্ছে আরামদায়ক, এই যে আরামদায়ক, সুদ মিন্স হচ্ছে খুবই আরাম প্রিয় মানুষ বা আরামদায়ক, এই যে এখানে অর্থ দেওয়া রয়েছে সুদিং, অর্থ হচ্ছে আরামদায়ক। তাহলে এই জিনিসটা মুখস্থ করে নেবেন, তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটা মুখস্থ করে নেবেন। এই দেখুন সিনোনিম, আচ্ছা আমরা এই এই ওয়ার্ডটার মিনিং অনেকেই কম বেশি জানি, তাই না? যে ডেস্ট্রয় করে ফেলা, আমরা প্রি প্ল্যান্টেশন যখন পড়েছি তখন এই ডেস্ট্রয় কথাটা বারবার ইউজ করেছি। ডেস্ট্রয় মানে ওই যে ধ্বংস করে ফেলা, কেটে ফেলা, অর্থাৎ প্ল্যান্টেশন আমরা যখন ডেস্ট্রয় করে ফেলি তখন আমাদের বিভিন্ন ধরনের ইনজুরিয়াস হয়, আমাদের হেলথ ইঞ্জিনিয়ার্স হয়, ইয়ার কন্ডিশন খারাপ হয়ে যায়। তখন এই ডেস্ট্রয়ের সিনোনিমটা আমরা কি ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে? ডেস্ট্রয়ের সিনোনিমটা এই যে রুইন, রুইন অর্থ বিনাশ করা, রুইন, রুইন অর্থ বিনাশ করা, আর ডেস্ট্রয় অর্থ কি ধ্বংস করে ফেলা। আর রুইন অর্থ বিনাশ করা, ডেস্ট্রয় অর্থ ধ্বংস করে ফেলা। দেখুন এর কাছাকাছি আরেকটা ওয়ার্ড রয়েছে ইনজুরিয়াস, কিন্তু ইনজুরিয়াস দাগানো যাবে না, ইনজুরিয়াস অর্থ ক্ষতিকর, ডেস্ট্রয় আর রুইন দুইটার অর্থই কি ধ্বংস করা। তাহলে আমরা এই দুইটা অংশই ব্যবহার করতে পারবো। আর ড্রপ মানে কি বাদ দেওয়া বা ডিলেট করে দেওয়া,
এটা হচ্ছে ড্রপ। আচ্ছা, তাহলে আমাদের এই রিটেন, রিটেন মানে কি? রিটেন অর্থ রাখা, মানে বজায় রাখা, কোনো কিছুর অস্তিত্ব টিকে রাখা। তাহলে অস্তিত্ব টিকে রাখার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে, জাস্ট এক মিনিট। আচ্ছা, ওকে। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে রুটেইন, রিটেইল। আচ্ছা, ওকে। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটাতে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে এইখানে আপনার সাথে আমার কনভারসেশন করার একটাই রাস্তা, সেটা হচ্ছে কমেন্ট করা। কারণ আপনাকে তো আমি দেখতেও আসি না, প্লাস হচ্ছে আপনিও আমাকে দেখতেছেন না, কিন্তু বাট আমার কথা শুনে হয়তো অনেক ক্ষেত্রে বোরিং হয়ে যেতে পারেন। বোরিং হওয়া যাবে না, আপনাকে কনসেন্ট্রেশন ক্লাসের শেষ পর্যন্ত দূরে রাখতে হবে। আর সেটার একটাই অর্থ হচ্ছে আপনি বারবার কমেন্ট করতে থাকলে তাহলে ওই ক্ষেত্রেই হবে। আমি যখন যে ওয়ার্ডটা পড়াবো আপনি চাইলে সেই ওয়ার্ডটা কি করতে পারেন, সাথে সাথে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে যেটা হবে, আপনার হচ্ছে মোটামুটি একটু হলেও মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা অনেকগুলো ওয়ার্ড আমি দাগিয়ে দেব। আপনার প্রথম কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলা, এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলা, বুঝছেন? দেখুন, এটা কিন্তু খুবই বোরিং পড়াশোনা, বাট আমি এই বোরিং পড়াশোনাটাই প্রথমে টাচ করেছি, যেটা হয়তো আপনার অন্য কোনো স্যারের কাছে ভর্তি হলে পড়াইতোই না। আপনাকে জাস্ট কি করতো, এই শীটটা দিয়ে দিত আর বলতো মুখস্থ করে নিন। কিন্তু আমি এই জায়গাটাতেই দেখুন কত গুরুত্ব দিয়ে পড়াচ্ছি আপনাদেরকে, জাস্ট আপনি যেন মুখস্থ করে ফেলতে পারেন। ওকে, এইখানে মেইন জিনিসটাই হচ্ছে কি মুখস্থ করে ফেলা। আচ্ছা, এই যে একটা কঠিন ওয়ার্ড, দ্য সিনোনিম অফ স্ক্রুপুলাস, স্ক্রুপুলাস। এই স্ক্রুপুলাসের অর্থটা কি? স্ক্রুপুলাস, স্ক্রুপুলাস মিন্স কেয়ারফুল, আমি মনে করি। এই স্ক্রুপুলাস হচ্ছে খুবই যত্নবান, খুবই আদর যত্ন করে, এমন মানে খুবই আপনার বলা যেতে পারে, আমরা যাদেরকে বলি যার অ্যাটিটিউড খুবই ভালো আর কি, এরকম একটা পার্সন বলা যেতে পারে। অ্যাটিটিউড বলতে ওই যে যার খুবই মানে বিচক্ষণতা রয়েছে, এদেরকে আমরা কি বলি? স্ক্রুপুলাস, স্ক্রুপুলাস পার্সন। তো এটা হচ্ছে বিবেকবান বা খুবই যত্ন নেয়, খুবই আদর করে, এমন। কেয়ারফুল, তাহলে এটার সাথে কেয়ারফুলের একটা সম্পর্ক রয়েছে। জাস্ট এইখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। ওকে, আচ্ছা, এখানে হিউজ কঠিন কঠিন ওয়ার্ড রয়েছে, বাট আমরা এখান থেকে জাস্ট আমাদের যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলাই মুখস্থ করব। আমি আসলে ইম্পর্টেন্টটা কিভাবে বুঝতেছি আর সেটাও আপনাকে বলি। এই যে দেখুন, এই বইটা আমি বেশ কয়েকটা বই ঘাটাঘাটি করেছি। এই বইয়ের মধ্যে দেখুন বিসিএস এ কোন ধরনের প্রশ্ন এসেছে, অল জব ব্যাংকে কোন ধরনের প্রশ্ন এসেছে, প্রিলিমিনারিতে কোন ধরনের প্রশ্ন এসেছে, পিএসসি বা আদার্স জব, আদার্স জব বলতে আমরা বোঝাচ্ছি 11 থেকে 20তম গ্রেড বা এনটিসিআরসি এর যে পরীক্ষা, এখানে কোন ধরনের প্রশ্ন আসে, বা জিআরই বা বিভিন্ন বুকে কোন ধরনের প্রশ্ন আছে, এইগুলার কিন্তু অ্যানালাইসিসই কিন্তু বিভিন্ন বইয়ে দেওয়া থাকে। আমি সেই জায়গা থেকে জাস্ট কি করেছি, আমি মানে দেখেছি যে কোন জিনিসগুলা ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে, ঠিক ওই জিনিসগুলাই আপনাকে দাগায়া দিচ্ছি, যাতে করে আপনার পরীক্ষায় এগুলা থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, বলুন তো রিয়ার, রিয়ার অর্থ কি? রিয়ার, আচ্ছা, লার্জলি, এটা তো জানেন সবাই, তাই না? লার্জলি মানে বৃহৎ, এরকম। আচ্ছা, লার্জলি ওইটা আমরা সবাই জানি, বাট হচ্ছে রিয়ার, এই রিয়ার অর্থ আমরা সবাই জানি কিনা? রিয়ার, রিয়ার অর্থ আমরা এমন বলি না অনেক রিয়ার কেস, এটা সহজেই পাওয়া যাবে না, এটা খুবই রিয়ার। রিয়ার মানে হচ্ছে দুর্লভ, এটা সহজে পাওয়া যায় না, অর্থাৎ এমন একটা জিনিস, এটা অভাব বোঝায়। এই যে স্কার্সিটি, অর্থাৎ এই যে স্কার্স, স্কার্স আর স্কার্সিটি একই জিনিস। তো রিয়ার আর হচ্ছে স্কার্সিটি বা স্কার্স, যেটাই অপশনে থাকুক সেটাই হবে কি আনসার। স্কার্সিটি অর্থ হচ্ছে অভাব, আর হচ্ছে যে স্কার্স, স্কার্স অর্থ কি? অভাব বোঝাবে, অর্থাৎ দুর্লভ বোঝাবে। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এই ওয়ার্ডগুলা পড়ে নেব। তারপরে হচ্ছে আমরা এই যে ওয়ার্ডটা দেখুন, অবস্ট্রিউসিভ, অবস্ট্রিউসিভ, এটা কি হবে? অবস্ট্রিউসিভ এটা হচ্ছে মানে আমরা একটা জিনিস দেখেই বলে ফেলতে পারি এটা খুবই
অবস্ট্রিউসিভ দেখাচ্ছে। অবস্ট্রিউসিভ মানে হচ্ছে মানে খুবই দৃষ্টি আকর্ষণ, খুবই সুন্দর, এরকম কিছু একটা দেখাচ্ছে, খুব বেশি সুন্দর। তো আমরা এই জায়গায় এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, অবস্ট্রিউসিভ। আচ্ছা, এখন দেখুন এই ওয়ার্ডগুলো কিন্তু বেশি একটা ব্যবহার করা হয় না। আপনাকে আমি যে ওয়ার্ডগুলো দাগিয়ে দেব ম্যাক্সিমাম ক্ষেত্রেই মনে হবে আপনি এই ওয়ার্ডগুলো কোনোদিনও শুনেন নাই। আসলেই এই ওয়ার্ডগুলো একটু কঠিন, কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। এর ভিতরে হচ্ছে অবট্রিউসিভ। অবট্রিউসিভ অর্থ কি? অবট্রিউসিভ অর্থ হচ্ছে খুব বেশি দৃষ্টি আকর্ষণ, মানে খুব বেশি সুন্দর, খুব বেশি আকর্ষণ করে ফেলতেছে, এটাই হচ্ছে কি অবস্ট্রিউসিভ। তাহলে সেম ওয়ার্ড হচ্ছে কনস্পিসিয়াস, এটাও একই রকম, মানে খুবই দৃষ্টি আকর্ষণ করে ফেলবে। অবস্ট্রিউসিভ, কনস্পিসিয়াস, কনস্পিসিয়াস আর অবস্ট্রিউসিভ দুইটাই কিন্তু সেম ওয়ার্ড, সেম কথার মিনিং। আপনি কোনো কিছুকে দেখা মাত্রই যদি খুব দৃষ্টি আকর্ষণ হয়ে যায়, কোনো কিছু দেখা মাত্রই যদি আপনার চোখে ফুটে ওঠে, তাহলে সেটাকেই আমরা কি বলবো? অবস্ট্রিউসিভ। অবস্ট্রিউসিভ বা কনস্পিসিয়াস, আপনি দুইটা ওয়ার্ড বারবার পড়তে থাকেন, অবস্ট্রিউসিভ, কনস্পিসিয়াস, অবস্ট্রিউসিভ, কনস্পিসিয়াস। একটু উচ্চারণ করা একটু ঝামেলা, বাট আপনি দুইটা স্পেলিং সহ দেখে নিয়েন, কারণ অনেক জায়গায় স্পেলিংও আসতে পারে যে নিচের কোন বানানটি সঠিক, তাহলে ওই ক্ষেত্রে অবস্ট্রিউসিভ অনেক সময় দিয়ে দেয়, অবস্ট্রিউসিভ, আপনি এটা মনে রাখবেন। আর কনস্পিসিয়াস এটাও অনেক সময় দিয়ে দেয়, মনে রাখবেন। এগুলাই স্পেলিং এ আসে যে নিচের কোন স্পেলিংটি রাইট। তো আপনি এখান থেকে স্পেলিংটাও দেখে নেবেন ভালো করে। অবস্ট্রিউসিভ, কনস্পিসিয়াস, সহজেই দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারে যারা, তাদেরকে কনস্পিসিয়াস পারসন বলা হয়। তাহলে এটা হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা সিনোনিম। আচ্ছা, এইটা একটা দেখুন, এই যে এটা, এই জিনিসটা আমাদের আহ গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় প্রচলিত রয়েছে। এখন এই ওয়ার্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য। কেন এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ? যেহেতু ডাক্তার ইউনূস হচ্ছে আমাদের ক্ষমতায় এসেছেন, তাহলে এই ওয়ার্ডটা এমসিকিউ চলে আসার সম্ভাবনা বেশি। কারণ এই যে আমরা কিস্তি ব্যবস্থা বলি না, কিস্তিতে ঋণ দেই না, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রথমে কিস্তি নিয়ে নেই, লোন নিয়ে নেই, তারপরে কি করি? কিস্তিতে পরিশোধ করি। ওই কিস্তিতে পরিশোধ করাটাকেই বলা হয় অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন, এখানে আর এর উচ্চারণটা হবে না, অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন। এই আর এর উচ্চারণটা একটু লাইটলি থাকে। আচ্ছা, উচ্চারণ ডাজেন্ট ম্যাটার, আমারও সব উচ্চারণ ঠিক না, বাট আপনি হচ্ছে উচ্চারণের চাইতে গুরুত্ব দিবেন এইখানের স্পেলিংটা কেমন এবং এটার অর্থটা কি। অর্থটা হচ্ছে এই যে ছোট ছোট ঋণ, মানে ছোট ছোট কিস্তিতে ভাগ করে ঋণ পরিশোধ করা। ওই যে আপনার গ্রামীণ ব্যাংক রয়েছে না, গ্রামীণ ব্যাংকে যেভাবে কিস্তি দেয় না, ঠিক ওইটাই, ওইটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন মানে কি? এই যে পে ব্যাক, এই ক্ষেত্রে এটা হচ্ছে আনসার, পে ব্যাক ইন ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট কি? আপনি ঋণটা দিবেন ধীরে ধীরে দিবেন, অর্থাৎ এটাকেই বলা হয় অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন অর্থ হচ্ছে কিস্তি দেওয়া। আপনি জাস্ট সহজভাবে মনে রাখেন, অ্যামোর্টাইজেশন হচ্ছে কি? কিস্তি দেওয়া। এই যে দেখুন নিবন্ধনে এসেছিল 15তম নিবন্ধনে এরকম একটা সিমিলার ওয়ার্ড, এই যে একাডেমিক। একাডেমিক এটার অর্থটা কি? দেখুন এই প্রশ্নগুলাই বিভিন্ন জায়গায় আসলে ঘুরে ফিরে আসে। তো এটা দেখুন একাডেমিক, একাডেমিক এটার হচ্ছে সিনোনিমটা কি হবে? এই একাডেমিকের সিনোনিমটা কি হবে? এই একাডেমিক বলতে কি আমরা বুঝি যে এই যে স্কুল কলেজ এইখানে যে শিক্ষা গ্রহণটা করি, ঠিক এটাকেই। এটাকে স্কলার বলবে না, অবশ্যই এটা স্কলার না। তাহলে এইখানে স্কলার্ডও হবে না, স্কলাস্টিক এটা হবে, তারপর হচ্ছে কলাস্টিক্স এটাও হবে না। কেন হবে না সেটা একটু ব্যাখ্যা করি। স্কলার মানে হচ্ছে ওই যে যারা পড়ে আর কি, বা এরকম কিছু। তো একাডেমিক হচ্ছে একটা বিদ্যালয় সিস্টেম, যেখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান সিস্টেম, এখানে ছাত্রছাত্রী আসবে, অর্থাৎ শিক্ষা দান করা হবে, ঠিক এটাকে স্কলাস্টিক বলা হবে, কারণ এটাও সিঙ্গুলার। তাহলে এটাও কি হবে? এই যে সিঙ্গুলার হবে, এখানে এস হবে না, এই জিনিসটা হবে না, আর ইডিও যুগ হবে না। তাহলে এটাই হচ্ছে রাইট আনসার। এটা হচ্ছে বিদ্যালয় বোঝাবে বা শিক্ষা আয়তন, এরকম কিছু বোঝাবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এইখান থেকে আরেকটা ওয়ার্ড দেখব, সেটা হচ্ছে অল্টার। অল্টার, অল্টার অর্থ কি? চেঞ্জ। ওই যে আমরা ক্যারাম খেলার সময় অনেক সময় অল্টার করে ফেলি না, সেই অল্টারটা, অল্টার মানে কি?
একটার উপর দিয়ে আরেকটা চলে যাচ্ছে, তখন আমরা কি করি, ওটাকে চেঞ্জ করি। ওই অল্টারটাই কি হয়েছে, এইখানে ব্যবহার করা হয়েছে। অল্টার, অল্টার মানে চেঞ্জ এইখানে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে কর্ডিয়াল, কর্ডিয়াল আপনি কোথাও পেয়েছেন? আপনি যখন অ্যাপ্লিকেশন লিখতেন তখন কিন্তু কর্ডিয়াল লিখতেন, অ্যাপ্লিকেশনের একদম নিচে থাকতো যে মহোদয়ের নিকট আন্তরিক সবিনিবেদন যে আমি কালকে উপস্থিত থাকতে পারিব না, বা আমি উপস্থিত থাকতে পারিনি। ওই ক্ষেত্রে এই যে কর্ডিয়াল, কর্ডিয়াল মানে খুবই আন্তরিকতা, অর্থাৎ এইখানে খুবই আন্তরিক বোঝাচ্ছে কর্ডিয়াল দিয়ে। কর্ডিয়ালের আরেকটা সিনোনিম হচ্ছে অ্যামিনেবল, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আপনি 3 স্টার দিয়ে রাখুন, এটা আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। কর্ডিয়াল, অ্যামিনেবল, কর্ডিয়াল, অ্যামিনেবল, দুইটার অর্থই কি, খুবই আন্তরিক, এরকম কিছু বোঝাচ্ছে। আন্তরিক, তারপর হচ্ছে নম্র ভদ্র, পরে হচ্ছে এই জিনিসটাই হচ্ছে কি কর্ডিয়াল, কর্ডিয়াল, অ্যামিনেবল। এই জিনিসটা আপনার মাথায় থাকবে, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, আপনি এই জিনিসটা মাথায় রাখেন, কর্ডিয়াল, অ্যামিনেবল, কর্ডিয়াল, অ্যামিনেবল। আচ্ছা, এই প্রলিফিক, এটা তো আপনি জানেন তাই না? প্রলিফিক, প্রলিফিক মানে হচ্ছে উর্বর, খুবই উর্বর, প্রলিফিক। তাহলে প্রলিফিক, প্রলিফিকের একটা এন্টোনিম হচ্ছে স্টেরাইল, স্টেরাইল মানে কি বন্দা, তাহলে এটা হচ্ছে প্রলিফিক, প্রলিফিক মানে উর্বর। উর্বরের আমরা আরো কয়েকটা ওয়ার্ড ব্যবহার করতে পারি, ফার্টিল, ফার্টিল অর্থ কি উর্বর। তারপরে প্রোডাক্টিভ, এইখানে এই আনসারটাই রাইট, তো এটা প্রোডাক্টিভ না থেকেও কি থাকতে পারতো, ফার্টিল থাকতে পারতো। তারপরে এটার বিপরীত অর্থাৎ এন্টোনিমটা কি হবে, স্টেরাইল হবে। স্টেরাইল মানে কি বন্দা, স্টেরাইল মানে কি বন্দা। এইখানে এই যে আরেকটা আছে ব্যারেন, ব্যারেন অর্থ কি বন্দা, স্টেরাইল, ব্যারেন দুইটাই কি সেম ওয়ার্ড, তাহলে ওই ব্যারেনের সিনোনিম কি হতে পারে, স্টেরাইল হতে পারে। আচ্ছা, আমরা লুমিনাস, এই লুমিনাসটা দেখবেন অনেক সময় ফটোশপে যদি আপনি কাজ করে থাকেন, তখন অনেক বায়ার আছে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে, তারা বলবে যে ভাইয়া লুমিনাসটা একটু বাড়িয়ে দাও, লুমিনাসটা একটু কমিয়ে দাও। এই লুমিনিয়াসটা হচ্ছে উজ্জ্বলতা, অর্থাৎ আপনার ফেসটা কেমন উজ্জ্বল দেখাবে সেটা বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া, সেটাই হচ্ছে কি লুমিনাস। তাহলে এটা আমরা এইখান থেকে একটু দেখে নেব। লুমিনাস মিন্স শাইনিং, লুমিনান্স মিন্স কি শাইনিং। ওকে, এইটুকুতে আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। আমরা সিকুয়েন্টলি কথা বলতে পারি, তাহলে সাবসিকুয়েন্ট কি হবে, পরবর্তী কথাটা যেটা আসবে সেটাই হবে কি সাবসিকুয়েন্ট। তাহলে এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, তারপরে এইখান থেকে একটু দেখাইয়া দিলাম, তো এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না। এই যে এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা, এটা হচ্ছে কি কুজেন্ট, কুজেন্ট, কুজেন্ট অর্থ কি সেটা আপনাকে একটু দেখতে হবে। কুজেন্ট অর্থ হচ্ছে খুবই জোরালো, জোরালো ভাবে যদি আপনি কোনো কিছু কথা বলেন তাহলে সেটাই হবে কি কুজেন্ট। তাহলে কুজেন্ট এই যে পাওয়ারফুল, খুবই শক্তিশালী কথা, আপনি যদি কারোর সাথে কোনো মানে চুক্তি করেন তাহলে সেটা যেন কুজেন্ট চুক্তি হয়, তাহলে এই কুজেন্ট অর্থ হচ্ছে এটা। আচ্ছা, এই অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট অর্থ সবাই জানার কথা, যে অ্যাড্রয়েট, আমরা যদি কোনো বিষয়ে অ্যাড্রয়েট হয়ে থাকি তাহলে সেটা নিয়েই আমাদের কোনো কিছু আগানো দরকার, এবং সেটাই হচ্ছে ডে বাই ডে অ্যাড্রয়েট করে তোলা দরকার। অ্যাড্রয়েট মানে হচ্ছে দক্ষতা, দক্ষতা বৃদ্ধি করা দরকার। আমরা যে জিনিসটা জানি সেটাই আরো বেশি জানা দরকার, এতে করে আমরা একটা বিষয়ে এক্সপার্ট হয়ে যাব, আর সেটাই হচ্ছে কি এক্সপার্ট। অ্যাড্রয়েট একই জিনিস, অ্যাড্রয়েট অর্থ কি দক্ষ, অর্থাৎ দক্ষ। অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট অর্থ কি দক্ষ, আপনি এটা একটু মনে রাখবেন। আর ক্লামজি অর্থ কি, ক্লামজি অর্থ হচ্ছে আনাড়ি, অর্থাৎ একদমই অদক্ষ, অদক্ষ মানুষকে বলা হয় যে ক্লামজি পারসন। আর অ্যাড্রয়েট অর্থ হচ্ছে কি দক্ষ, দক্ষ পারসন। তাহলে এই দুইটা ওয়ার্ড আমরা মাথায় রাখবো, এই দুইটা ওয়ার্ড আমরা মাথায় রাখবো। আচ্ছা, এই ওয়ার্ডটা দেখুন, দ্য সিনোনিম অফ দ্য ডেটোরিয়েট, এটার অর্থটা কি হবে, ডেটেরিয়েট। আচ্ছা, ডেটেরিওরেট, ডেটেরিওরেট, ডেটেরিওরেটের অর্থটা কি হবে, ডেটেরিওরেট, ডেটেরিওরেট অর্থ হচ্ছে আপনার যদি ডিমোশন হয়ে যায় সেটাকে আমরা কি বলবো, ডেটেরিওরেট বলবো। ডিমোশন মানে হচ্ছে আপনার ডে বাই ডে অবস্থার অবনতি হচ্ছে, আপনার হচ্ছে আগে ধনী ছিলেন এখন গরিব হয়ে গেছেন, তাহলে আপনাকে বলবো কি ডেটোরিওরেট, ডেটোরিওরেট। আপনার
ডে বাই ডে কি হয়ে যাচ্ছেন, আরো গরিব হয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে ডেটোরিওরেট। আপনি আগে খুবই স্বাস্থ্যবান ছিলেন, এখন অনেক মোটা হয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে ডেটোরিওরেট। আপনি কিন্তু আর স্বাস্থ্যবান নাই, অস্বাস্থ্যের দিকে চলে যাচ্ছেন। আপনি অনেক মোটা ছিলেন, চিকন হয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে কি ডেটোরিওরেট। আপনার হচ্ছে কি অবস্থার মানে অবনতি ঘটতেছে। আচ্ছা, এটার একটা সিনোনিম কাছাকাছি এইখানে তেমন কোনোটাই নাই। এখানে আসলে যতগুলাই আছে এটা হচ্ছে উন্নত হওয়া। এমি এমিলিওরাইট এমিলিওরেট এটা হচ্ছে ডে বাই ডে উন্নতি হবে। ইমপ্রুভ এটাও উন্নতি হবে। লেসন এটা কমে যাবে, অর্থাৎ এটাও কমে যাবে। বাট এই যে অ্যাগ্রাভেট এটাও কমে যাবে। এই লেসনও কমে যাবে, অ্যাগ্রাভেটও কমে যাবে। বাট এইখানে আসলে একুরেটলি সিনোনিমটা নাই কোনোটাই। তবে ডেটেরিওরেটের সাথে অ্যাগ্রাভেট এটা অনেকটা কাছাকাছি। কারণ এই ডেটেরিওরেট অর্থ হচ্ছে অবনতি ঘটা, মানে আপনার অবনতি ঘটবে। আর অ্যাগ্রাভেট অর্থ হচ্ছে নর্মাল, মানে যে হ্রাস পাওয়া অর্থাৎ কমে যাওয়া, সেটাকেই বলা হয় অ্যাগ্রাভেট। তো এইখানে আসলে এই বইটাতে অ্যাগ্রাভেট আর ডেটেরিওরেট দুইটাকেই অবনতি ঘটানো বলা হয়েছে। কিন্তু সিমিলার বললে এটাই কাছাকাছি হবে লেসনের চাইতে। তবে ওইটা না থাকলে লেসনটা আমরা দিতে পারতাম, এটা এখন দিতে পারবো না। আচ্ছা, এই যে আরেকটা ওয়ার্ড 40 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি মাথায় রাখবেন। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অমনিপুটেন্ট, আপনি এটা একদম 3 স্টার দিয়ে রাখুন। আপনাকে আমি এটা 3 স্টার দিয়ে রাখতে বলবো, কারণ এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার অর্থটা কি? অমনিপুটেন্ট। অমনিপুটেন্ট অর্থ হচ্ছে সর্বশক্তিমান। অমনিপুটেন্ট, অলমাইটি, সুপ্রিম, অল পাওয়ার, এগুলো হচ্ছে আমাদের যে সৃষ্টিকর্তা ওনারই রয়েছে, এবং উনি হচ্ছে অমনিপুটেন্ট। অমনিপুটেন্ট, তাহলে অমনিপুটেন্ট অর্থ কি? অলমাইটি বলা যেতে পারে, সুপ্রিম বলা যেতে পারে, অল পাওয়ারফুল বলা যেতে পারে, সর্বশক্তিমান। তাহলে হচ্ছে অমনিপুটেন্ট। অমনিপুটেন্ট অর্থ হচ্ছে অলমাইটি, আমরা এটা দেখাবো অলমাইটি। অলমাইটি অমনিপুটেন্ট, আমরা এটা কি দেখাবো? অলমাইটি দেখাবো। অমনিপুটেন্ট, অলমাইটি। আচ্ছা, অমনিপুটেন্ট, অলমাইটি। আমাদের অবশ্য ভালো হতো এই বইয়ের যদি এই আনসারগুলো এইদিকে না দেওয়া থাকতো, তাহলে ভালো হতো, তাই না? এই আনসারগুলো দেওয়া থাকার কারণে আপনারা হয়তো এই আনসারগুলো আগে দেখে ফেলেন। এটা আসলে না দেখা ভালো। আপনারা এইগুলা দেখবেন না, বুঝছেন? এগুলা না দেখে আনসার করার, অনুমান করার চেষ্টা করবেন প্রতিটাই। আপনি এদিকে নজর দিবেন না, কারো যদি নজর এদিকে চলে যায়, নজরটাকে একটু ঘুরায় রাখবেন, এদিকে রাখবেন, হ্যাঁ, বইয়ের এই সাইডে রাখবেন। কারণ আমার কাছে তার আসলে এটা মুইসা দেওয়ার কোনো অপশন নাই আগে থেকে। কারণ এই বইয়ের পিডিএফটা আমি কালেক্ট করেছি এবং সেইখান থেকে আপনাদেরকে পড়াচ্ছি। এটার জন্য আমার আলাদা কোনো স্লাইডও নাই যে আমি এই আনসারগুলো একটু লুকায় রাখবো। তো আপনি যখনই পড়তে যাবেন এই দিকে তাকাবেন না। ধরুন আপনার এইদিকে নিষেধ আছে, কিন্তু আসলে আমাদের নিষেধ কাজগুলো আমরা বেশি করি, তাই না? এদিকে তাকাবেন না। আপনি যদি নাও পারেন এদিকে তাকাবেন, এদিকেই দেখবেন। আমি কিন্তু চেষ্টা করি যে এগুলো কখনো না দেখার জন্য। আমি নিজেও যখন পড়েছি তখনও এগুলো না দেখে দেখে পড়ার চেষ্টা করেছি। তাহলে কি হবে? অনুমানটা অনেক সময় কাজ করবে পরীক্ষার হলে। আপনারা যে একটা অনুমান করে দাগাবেন তখনও কিন্তু কাজ করবে। আচ্ছা, বলুন তো ফিবল অর্থ কি? ফিবল অর্থ হচ্ছে দুর্বল, খুবই দুর্বল। ফিবল 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 অর্থ কি? খুবই দুর্বল। এটা এই যে এইখানে রয়েছে ফিবল, এটাও কিন্তু একটু মাথায় রাখবেন। ফিবল অর্থ কি? খুবই দুর্বল। তাহলে এইখানে অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট অর্থ হচ্ছে সর্বশক্তিমান। আচ্ছা, আমরা এইখান থেকে এই 2-3টা ওয়ার্ড আমরা মুখস্থ করে নেব। ওকে। আচ্ছা, এই প্যারাডিজম, প্যারাডিজম অর্থ কি? প্যারাডিজম, প্যারাডিজম অর্থ হচ্ছে এক্সাম্পল। প্যারাডিজম অর্থাৎ উদাহরণ, উদাহরণ, নমুনা। প্যারাডিজম, প্যারাডিজম। আচ্ছা, প্যারাডিজম আর প্লেগারিজম এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। প্লেগারিজম, প্লেগারিজম অর্থ হচ্ছে আপনি যদি কোনো কিছু কপি করেন, ওইটার কপি কতটুকু করছেন, কত পার্সেন্ট বের করছেন, কতটুকু নকল করছেন, সেটা বের করার পদ্ধতি হচ্ছে প্লেগারিজম। আর প্যারাডিজমটা কি? প্যারাডিজম হচ্ছে উদাহরণ। প্যারাডিজম আমরা বলি না এক্সাম্পল বলো, সেই এক্সাম্পলটাই হচ্ছে কি প্যারাডিজম। এখন থেকে আমরা এটা ব্যবহার করব, প্যারাডিজম বলো। হ্যাঁ, তাহলে প্যারাডিজম অর্থ হচ্ছে কি? আপনার এক্সাম্পল, এটা একটু মাথায় রাখবেন। প্যারাডিজম, এক্সাম্পল, প্যারাডিজম, এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, এই যে এইখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, এটাও 3 স্টার দিয়ে রাখুন, এটাও 3 স্টার দিয়ে রাখুন। জিওপার্ডি, জিওপার্ডি অর্থ আপনি পেরিল, পেরিলটা দাগাবেন। কোথায় পেরিল আছে দেখুন,
এই যে পেরিল, পেরিল দাগাবেন। হ্যাঁ, জিওপার্ডি, জিওপার্ডি মানে কি পেরিল, আপনি এটা মাথায় রাখবেন। জিওপার্ডি, জিওপার্ডি মানে কি পেরিল। জিওপার্ডি বলতে আসলে কি বোঝায়? বিপদ। আপনার মাথায় যদি হঠাৎ করে কোনো বিপদ চলে আসে তাহলে সেটাই হয়ে যাবে জিওপার্ডি। একজন কমেন্ট করেছেন জাপসা দেখা যায়, জাপসা দেখা যায়, আপনার নেট প্রবলেম। আপনি হচ্ছে কেটে আবার হচ্ছে জয়েন করেন, তাহলেই দেখবেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। কারণ আমাদের এখান থেকে আমরা সবাই ক্লিয়ার দেখতেছি, একদম ক্লিয়ার। আমাদের এখানে কোনো জাপসা লাগতেছে না। তো আপনার যদি জাপসা হয়, আপনার নেটটাকে কানেকশনটা অফ করে আবার হচ্ছে অন করতে পারেন, অথবা আপনি একবার বের হয়ে যান, বের হয়ে গিয়ে আবার প্রবেশ করুন, তাহলে দেখবেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। জাপসার মেইন কারণ হচ্ছে আপনার নেট প্রবলেম, এটাই মেইন কারণ। এখানে আমাদের এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আমাদের এখানে একদম সুস্পষ্ট দেখা যাচ্ছে। আমি হচ্ছে আরেকটা ডিভাইস থেকেও চেক করে দেখলাম যে আমার এখানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। সো আপনার নেট প্রবলেম, আপনি হচ্ছে নেট কানেকশনটা অফ করে অন করুন, তাহলেই হবে। আপনাদের দেখুন, এই যে বোরিং পড়াশোনা, এই যে বোরিং পড়াশোনাটা আপনি আমার সাথে সাথে দেখতেছেন, পড়তেছেন, আপনার কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলুন। এটা কিন্তু খুবই বোরিং পড়াশোনা, আপনি নিজেও জানেন। ক্লাস 1 থেকে এই পর্যন্ত এসেছেন, আপনি দেখবেন সবচেয়ে বেশি ঝামেলার পড়াশোনা হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করা, যেটা আসলে কেউ মুখস্থ করেও দেয় না, আর আমরাও তেমন মুখস্থ করি না। আর এই জন্যই আমরা ইংলিশে এতটা দুর্বল হয়ে থাকি, ইংলিশ পারি না। তো মেন যে জায়গাটা আপনাকে ফোকাস করতে হবে, আমি আপনাকে 400 ভোকাবুলারি দাগিয়ে দেব। এই 400 ভোকাবুলারি নোট করে করে পড়ে ফেলা, আর আমি যেটা 3 স্টার দিব, এটা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলা। আপনার পরীক্ষায় এইখান থেকে আসবে, আমি গ্যারান্টি দিতে পারি এখান থেকে আসবে। আমার সাজেশন খুবই কাজে দেয়, এবং এটা আগে থেকে প্রুভড, আমার সাজেশন যে খুবই কাজে দেয় এটা সব সময়ই প্রুভড। তো জিওপার্ডি, আপনি এটা মনে রাখবেন যে হঠাৎ করে বিপদ চলে আসা, ধরুন হঠাৎ করে এখন আপনার কারেন্ট চলে গেল, আপনি ক্লাসটা করতে পারলেন না, এই যে হঠাৎ বিপদ, এই বিপদটাকে আপনি কি বলতে পারেন? পেরিল বলতে পারেন। এই পি এর উচ্চারণ কিন্তু ফ এর মতন হয়। আমাদের উচ্চারণ শেখা এখানে উদ্দেশ্য না, আমরা এইখানে জিওপার্ডি আর আমরা ফেরিল এটা পড়বো। এটার দুইটারই অর্থ কি? বিপদ। এই যে জায়গায় দেখুন বিয়ে দেওয়া রয়েছে এদিকে। আপনি বলুন তো, এই রেপিডলি, রেপিডলি আপনি আনসারটা দেখবেন না, হ্যাঁ এইখান দেখবেন না, এটার আনসারটা কি হবে? রেপিডলি। এই র্যাপিডলি অর্থটা কি? আপনি এটা জানেন, ওইটা জানেন, খুবই জানেন, ভালোভাবে জানেন। এটা কুইকলি হবে, মানে খুব তাড়াতাড়ি। আমরা বলি না এই তাড়াতাড়ি রেডি হ, রেডি হ, র্যাপিডলি রেডি হ। তো এই র্যাপিডলি আর হচ্ছে কুইকলি, আপনাকে এইখানে এই এই ওয়ার্ডগুলো আপনি জানেন, তাই না? এই ওয়ার্ডগুলো তার পড়ার দরকার পড়তেছে না, এটা আমি দাগাইতেও বলবো না, এটা আপনি এখান থেকে বাদ দেন। এগুলো এখন আর বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা যদিও আগে আসতো এখন আর আসবে না। ওকে, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো পড়তে হবে। এই যে এইটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, এটা আপনি পড়ে রাখতে পারেন। কম্পারিয়ট, তাহলে এটার অর্থটা কি হবে? এটার অর্থটা হচ্ছে কান্ট্রিমেন্ট। আমরা যেই দেশে বসবাস করি সেই দেশের মানুষকে কম্পার্ট কম্পার্টরিয়ট বলতে পারি, কম্পারিয়ট, কম্পারিয়ট বলতে পারি। যেই দেশের মানুষ ওই দেশেই যদি বসবাস করে সেটাকে আমরা কম্পারিয়ট বলতে পারি। আমরা স্থানীয় বলি না, লোকাল, লোকাল, ইনডেজেনিয়াস, ইনডেজেনিয়াস, কম্পারিয়ট একই জিনিস। এই যে ইনডেজেনিয়াস, এটাও আপনি বলতে পারেন এই কম্পারিয়টের একটা সমার্থক শব্দ। এইখানে যদিও ইনডেজেনিয়াস নাই, কিন্তু অনেক সময় আসতে পারে ইনডেজেনিয়াস। তাহলে ইনডেজেনিয়াস, কম্পারিয়ট আর হচ্ছে কান্ট্রিম্যান একই জিনিস বোঝায়। এই ক্ষেত্রে এটা একটু দেখবেন। এই যে এক্সিবিট, এক্সিবিট এইটার অর্থটা কি হবে? এক্সিবিট এটার অর্থটা আশা করি আপনি জানেন, তাই না? আপনি বলুন তো এটার অর্থটা কি হবে? এইখানে আনসার দেখবেন না, হ্যাঁ, এদিকে নজর দিবেন না, বলুন এটার অর্থটা কি হবে? এক্সিবিট অর্থাৎ কোনো কিছুর এক্সিবিট করে দেওয়া, কোনো কিছু প্রদর্শন করে দেওয়া, অর্থাৎ কোনো কিছু দেখাইয়া দেওয়া, তাহলে সেটাকেই বলা হয় কি? এক্সিবিট করে দেওয়া। অর্থাৎ এই জিনিসটা, একটা ফাইল আপনাকে এক্সিবিট করে দিতে বললাম, অর্থাৎ একটা ফাইল কি করে দিতে বললাম? দেখাইয়া দিতে বললাম, তাহলে সেটাই হচ্ছে কি? এক্সিবিট। এক্সিবিট অর্থ হচ্ছে দেখাইয়া দেওয়া, প্রদর্শন করা। এটার অর্থটা তাহলে কি? ডিসপ্লে হবে, ডিসপ্লে, ডিসপ্লে। একটু আগে আমরা পড়েছি প্যারাডিজম, প্যারাডিজম মানে কি? উদাহরণ, উদাহরণ, প্যারাডিজম আমরা একটু আগেই পড়েছি। প্যারাডিজম মানে কি? উদাহরণ। দেখছেন আমাদের কিন্তু এখনই অনেকটা কমন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এই ক্ষেত্রে আমরা এই যে এইখানে দেখুন একটা সিম্পল ওয়ার্ড রয়েছে, কিন্তু বাট এটা গুরুত্বপূর্ণ, সিম্পল হলেও এটা গুরুত্বপূর্ণ। এই যে এটা, এই যে স্টিকি, স্টিকি অর্থাৎ
আমরা কোনো কিছুর উপর স্টিকি লাগাইয়া দিই, অর্থাৎ আঠা লাগাইয়া দিই। যেমন আমরা বইয়ের উপর কি একটা স্টিকি গাম লাগাই দেই, STICKY, একটু বানানটাও দেখে রাখবেন, স্পেলিং এ আসে অনেক সময় এটা পরীক্ষায়, যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি রাইট। তো এই ক্ষেত্রে স্টিকিটা রাইট, STICKY, স্টিকি। স্টিকি মানে কি আঠালো, আঠালো, অর্থাৎ কোনো কিছু আঠালো থাকলে সেটা হচ্ছে কি স্টিকি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটু রাখবেন, হ্যাঁ, স্টার দিয়ে রাখবেন, স্টিকি। তাহলে আঠালো, আঠালোর ক্ষেত্রে আপনি কোনটা, এটা না, এটা না, এটা হচ্ছে রেশমি চুড়ি, অর্থাৎ SILKY, সিল্কি অর্থ রেশমি, অর্থাৎ এটাও না, আয়রনি, এটাও না। তাহলে আহ এটা হতে পারে, দেখুন এটা হতে পারে কিভাবে, এই যে গ্লুটোনিয়াস, গ্লুটোনিয়াস মানে কি আঠালো, এটাও কিন্তু অনেকটা রাইট, গ্লুটোনিয়াস আঠালো। আরেকটা দেখুন এইখানে অ্যাডহেসিভ, অ্যাডহেসিভ এটাও কিন্তু আঠালো। এখন বলুন দুইটাই সেম, দুইটার অর্থই কিন্তু আঠালো, আপনি কোনটা দাগাবেন? এই যে স্টিকির ক্ষেত্রে অ্যাডহেসিভ দাগাবেন নাকি গ্লুটোনিয়াস দাগাবেন? দেখুন এটার ক্ষেত্রে কোনটা দাগাবেন, দেখুন এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, বাট এটা নাউনের মতন কাজ করবে। যদিও এভাবে ওয়ার্ড দেখে নাউন অ্যাডজেক্টিভ বোঝা খুবই কঠিন, বাট এটা ডিরেক্টলি নাউনের মতন কাজ করবে, তো এটাও নাউনের মতন কাজ করবে, অ্যাডহেসিভ। তো এই দুইটাই নাউন হওয়ার কারণে আমরা কি করব, এই দুইটা আনসার হবে, কিন্তু দুইটার অর্থই কিন্তু সেম। এই অ্যাডহেসিভ, গ্লোরিয়াস, এই দুইটা গ্লোটোনিয়াস, গ্লোটোনিয়াস অ্যাডহেসিভ দুইটার অর্থই কিন্তু আঠালো, বাট এই ক্ষেত্রে অ্যাডহেসিভটা রাইট, অ্যাডহেসিভটাই রাইট। আপনাকে এই জন্য এই উদাহরণগুলো মুখস্থ করে ফেলতে হবে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট MCQ। আচ্ছা, আমরা ওই যে অনেক ক্ষেত্রে বলি না এক্সপোস্ট, এক্সপোস্ট কথাটার সাথে মনে হয় সবাই পরিচিত, তাই না? ওই যে এক্সপোস্ট হয়ে গিয়েছে, তার অনেক কিছু এক্সপোস্ট হয়ে যায়, ওই এক্সপোস্ট মানে হচ্ছে প্রকাশিত হয়ে যাওয়া, অর্থাৎ এটা প্রকাশিত হয়ে যাওয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যদিও সহজ ওয়ার্ড বাট ইম্পর্টেন্ট, এক্সপোস্ট প্রকাশিত হয়ে যাওয়া। কিছু কিছু সহজ ওয়ার্ড থাকলেও ইম্পর্টেন্ট থাকতে পারে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই জন্য এইটুকু পড়ে ফেললাম। আচ্ছা, এইখানে দেখুন প্রোপেল, প্রোপেল অর্থ কি? প্রোপেল, প্রোপেল, প্রোপেল অর্থ হচ্ছে কোনো কিছু চালানো, মানে চালানোটাকে বলা হয় প্রোপেল, হ্যাঁ। তাহলে প্রোপেল অর্থ চালানো, এইখানে ড্রাইভ, এই ড্রাইভ অর্থ কি চালানো, তাহলে এটাই হবে, হ্যাঁ। এই হ্যাকেল, হ্যাকেল অর্থ কি? হ্যাকেল, হ্যাকেল অর্থ হচ্ছে নর্মালি, হ্যাকেল অর্থ চিৎকার করা, মানে কোনো কিছু চিৎকার করে জিজ্ঞাসা করাকে হ্যাকেল বলা হয়। মানে আপনাকে খুবই ডিস্ট্রাপ্ট যদি কেউ করে, এই ডিস্ট্রাপ্ট করাটাকে আপনি হ্যাকেল বলতে পারেন, মানে চিৎকার করে করে আপনাকে ডাকতেছে, প্রশ্ন করতেছে, চিৎকার করে কথা বলতেছে, এটাই হচ্ছে কি হ্যাকেল মূলত। আচ্ছা, কনফ্লিক্ট অর্থ কি? কনফ্লিক্ট অর্থ দ্বন্দ্ব। এই যে কনফ্লিক্টটা আপনি একটু মনে রাখবেন, কনফ্লিক্ট মেবি, আচ্ছা এই কনফ্লিক্টটা আপনি একটু মনে রাখবেন, কনফ্লিক্ট অর্থ দ্বন্দ্ব, হ্যাঁ, আমরা এই ওয়ার্ডটার মিনিং হয়তো জানি। আচ্ছা, এই যে আমরা এই ওয়ার্ডটা মনে হয় মেবি একটু দেখেছিলাম কোথাও না কোথাও আপনাদের এই কোর্সে, মেবি স্টুপেন্ডাস, কোথাও না কোথাও আমি দেখিয়েছি হয়তো, এটা একটু মনে রাখবেন, স্টুপেন্ডাস। এই স্টুপেন্ডাস অর্থ হচ্ছে কি খুবই খুবই চমৎকার, এটা মনে হয় আজকের ক্লাসে আমি একটু দেখিয়েছি প্রথম দিকে। এই স্টুপেন্ডাস, স্টুপেন্ডাস অর্থ হচ্ছে কি খুবই চমৎকার, খুবই চমৎকার, দৃষ্টিনন্দন, এমন যদি কোনো কিছু থাকে সেটাই হচ্ছে কি স্টুপেন্ডাস। তাহলে এইখান থেকে এটা মনে রাখবেন, হ্যাঁ, স্টুপেন্ডাস। আচ্ছা, এই যে এটার অর্থ ব্যর্থ হওয়া, ব্যর্থ, এই যে এটা ফ্রাস্ট্রেট, আমরা বলি না খুবই ফ্রাস্ট্রেটে রয়েছি আমি, ফ্রাস্ট্রেট হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে কি ব্যর্থ হওয়া। এটা টুয়ার্ড, টুয়ার্ডতেও আমরা দেখাইতে পারি, ফ্রাস্ট্রেট, টুয়ার্ড, এটা আমরা পড়বো এখান থেকে। আচ্ছা, এমানসিপিয়েশন, এমানসিপিয়েশন এটা একটু দেখবো। এমানসিপিয়েশন অর্থ কি? মুক্তি, এমানসিপিয়েশন এটা অর্থ কি? মুক্তি, এমানসিপিয়েশন, আমরা এটা একটু দেখবো, এমানসিপিয়েশন অর্থ কি? মুক্তি। তাহলে আমাদের এই জায়গাটাতেও আমরা একটু ফোকাস করব। এমানসিপেশন অর্থ হচ্ছে ফ্রিডম, এমানসিপেশন অর্থ ফ্রিডম। আচ্ছা, তারপর হচ্ছে মিসাপ্রো, মিসাপ্রোপ্রিয়েট, মিসাপ্রোপ্রিয়েট, এই যেটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা পড়েছি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওই ক্ষেত্রেই মিস অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আর মিস অ্যাপ্রোপ্রিয়েট, এই ক্ষেত্রে আমরা আত্মসাৎ করা বলবো, এটাকে আত্মসাৎ করা বোঝা যায়,
এটা হচ্ছে এমভাজেল। এই অর্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমভাজেল, এমভাজেলটা আপনাকে মনে রাখতে হবে, আত্মসাৎ করা। এমভাজেল, এমভাজেল, মিস অ্যাপ্রোপ্রিয়েট এমভাজেল, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এইটা দেখুন, এই যে প্যানিজিরিক, প্যানিজিরিক, এই প্যানিজিরিকটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্যানিজিরিক, প্যানিজিরিক অর্থ হচ্ছে কি, মানে খুব বেশি প্রশংসা করে ফেলা, হ্যাঁ, মানে অনেক বেশি প্রশংসা করে ফেলাকে বলা হয় প্যানিজেরিক। প্যানিজেরিক মানে হচ্ছে অনেক বেশি প্রশংসা করে ফেলা। তাহলে এই যে ইলাবোরেট প্রেস, প্রেস অর্থ কি, প্রশংসা করা, প্রেস প্রশংসা করা, ইলাবোরেট প্রেস মানে বিস্তারিত প্রশংসা করা, এটাই হচ্ছে কি পেনি, প্যানিজেরিক, প্যানিজেরিক বা ইলাবোরেট প্রেইস, এটা হচ্ছে বিস্তারিত কি প্রশংসা করা, মানে অনেক বেশি প্রশংসা করে ফেলা, এটাকেই বলা হয় প্যানিজেরিক বা ইলাবোরেট প্রেইস। ওকে, আপনাদের এই ক্লাসটা কেমন লাগতেছে? খুবই বোরিং পড়াশোনা, বাট আপনার কি আসলেই বোরিং লাগতেছে নাকি ভালো লাগতেছে? ভালো লাগার কথা না, কারণ হচ্ছে এগুলা ভালো লাগার জিনিস না, এগুলা হচ্ছে মুখস্থ করার জিনিস। এগুলা ভালো লাগলে তো সবাই ভালো হয়ে যেত এবং সবারই চাকরি হয়ে যেত। হ্যাঁ, তো সবার চাকরি হবে না, এর মেইন কারণ হচ্ছে কি, এই জিনিসগুলো মুখস্থ করা সবার জন্য পসিবল না। যারা পসিবল, যারা পারবে, তারাই দেখবেন ভালো করবে। তো আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যারা আমার রেগুলার ক্লাস করবেন, তারা অবশ্যই অবশ্যই একটা হলেও চাকরি পাবেন। হ্যাঁ, এটা আমার খুবই দৃঢ় বিশ্বাস এবং এটাতে আমার খুবই আত্মবিশ্বাস রয়েছে, কারণ আমি এই বিষয়ে অবগত, কিভাবে কাউকে পড়ালে সে চাকরি হতে পারে বা তার চাকরি হবে। এই বিষয়ে আমি এখন খুব ভালো একটা ধারণা রয়েছে, আমার অভিজ্ঞতাও রয়েছে এবং আমার কাছে পড়ে বেশ কয়েকজন চাকরিও পেয়েছে। তো আপনি যদি আমার কাছে পড়াশোনা করেন এবং আমার এই বোরিং ক্লাসগুলো রেগুলার করেন, নোট করেন, তাহলে দেখবেন আপনার চাকরি মোটামুটি কনফার্ম বলা যেতে পারে। তো মেইন কাজ হচ্ছে এগুলা পড়া, নোট করা এবং আপনার চোখের সামনে সব সময় রাখা। আমি তো বারবার এগুলা পড়াইতেই থাকবো বিভিন্ন ক্লাসে, আপনি সেগুলা একটু মনে রাখবেন। হ্যাঁ, এই দেখুন, কন্ট্রাক্ট আর কন্টাক্ট দুইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, কন্টাক্ট, এই যে আরটা যদি না থাকতো তাইলেই কি হয়ে যেত, যোগাযোগ হয়ে যেত। আর কন্ট্রাক্ট যখন বলা হয়েছে তখনই সেটা কি হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। ইনেপ্ট, ইনেপ্ট অর্থ কি, এটা আপনি একটু দেখুন। ইনেপ্ট অর্থ হচ্ছে অযোগ্য পার্সন যদি কাউকে বসিয়ে দেয় ক্ষমতায়, তাহলে সেটাকেই বলা হবে কি ইনেপ্ট পার্সন। আমরা অ্যাড্রয়েড পড়েছিলাম না, অ্যাড্রয়েড অর্থ হচ্ছে খুবই দক্ষ, আর ইনেপ্ট অর্থ হচ্ছে কি অদক্ষ বা অযোগ্য। এইখানে ক্লামজি বলতে পারি, এনার্কি বলতে পারি, এগুলো হচ্ছে কি অযোগ্য। আচ্ছা, তাহলে প্রসক্রাইব, 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 এই প্রসক্রাইব অর্থ কি, নিষিদ্ধ করা, নিষিদ্ধ, নিষিদ্ধ করে দেওয়া, ব্যান করে দেওয়া। এই প্রসক্রাইব, এইখানে আমাদের কোন অর্থটা নিতে পারি, প্রসক্রাইব মিন্স, প্রসক্রাইব মিন্স এই যে প্রোহিবিট, প্রোহিবিট অর্থ কি নিষিদ্ধ করা। এই প্রসক্রাইব অর্থ নিষিদ্ধ করা, প্রোহিবিট অর্থ কি নিষিদ্ধ করা। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে এই ওয়ার্ডটা নিতে পারি। পর হচ্ছে ক্রিডুলাস, ক্রিডুলাস অর্থ কি, ক্রিডুলাস, ক্রিডুলাস অর্থ কি, ক্রিডুলাস অর্থ হচ্ছে যে কারো কাছে আপনি ফিস ফিস করে কিছু বললেন, এটা কি আরেকজনের কাছে বলে দেবে। এরকম কিছু মানুষ আছে না, যে চাচি আপনার কাছে আমি কথাটা বলতেছি, আপনি আর কারো কাছে বইলেন না, দেখবেন সে এই কথাটাই সবার কাছে বলবে, উমকে আমার এই কথাটা বলছে, কারো কাছে কইতে না করছে। তো এই যে যে কান পাতলা কাজটা করে, এটাই হচ্ছে কি ক্রিডুলাস। ক্রিডুলাস মানে কি একজনের কাছে গোপন কথা বলছেন, বাট এই কথাটা সে সবার কাছে বলে বলে বেড়াবে, এটাকেই বলা হয় কি ক্রিডুলাস। অর্থাৎ কান পাতলা, সরল বিশ্বাস, মানে খুব সহজেই বিশ্বাস করে সবাইরে বলে দেয়। তো এটা হচ্ছে কি মানে প্রতারণাযোগ্য একটা অপরাধ। আপনি কারো কাছে গোপন কথা বলছেন, সেটা যেন সবাই গোপনই রাখে, কিন্তু ওইটা যদি আবার সবার কাছে বলে বলে বেড়ায়, তাহলে এটাকেই বলা হয় কি ক্রিডুলাস। ক্রিডুলাস অর্থ হচ্ছে কি মানে খুব গুলিবল, মানে এরকম কিছু, খুব গুলিবল। তাহলে ক্রিপুলাস, এটা হচ্ছে ট্রাস্টিং, কিন্তু এইখানে বোঝা যাচ্ছে ট্রাস্টিং মানে কি, মানে হচ্ছে বিশ্বাস করা, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিশ্বাসের চাইতেও বড়। এটার দুইটা ওয়ার্ড বলা যেতে পারে, একে তো হচ্ছে খুব সহজে বিশ্বাস করে, আবার হচ্ছে অনেকের কাছে বলে দেয়। মানে এটা খুব ভালো বলা যায় না, আবার মানে অনেক বেশি খারাপ বলা যায়, ভালো বলা যায় না, এটা খারাপই বলা যায়। তো ক্রিডুলাস মানে কি ট্রাস্টিং হতে পারে, বাট এটার ক্ষেত্রে গুলিবলটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে গুলিবল থাকলে গুলিবলটাই দেখাবো। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এইটুকু আমরা পড়ে ফেললাম, তাই না? আচ্ছা,
এখন এই যে জিনিসটা আমরা দেখব, ইন্টিমিডেট। ইন্টিমিডেট অর্থ কি? ইন্টিমিডেট, ইন্টিমিডেট অর্থ ভয় দেখানো। কাউকে যদি আমরা ভয় দেখানোর চেষ্টা করি তাহলে সেটাই কি হয়ে যাবে? ইন্টিমিডেট হয়ে যাবে। তাহলে ইন্টিমিডেট, ইন্টিমিডেট অর্থ কি? ভয় দেখানো। তাহলে ভয় দেখানো এখানে আপনি খুঁজেন কি হতে হবে। এইখানে ভয় দেখানো, এই যে এই ফাইটেন, ফাইটেন, ফাইটেন অর্থ কি? ফ্রাইটেন অর্থ কি? ভয় দেখানো। এই ফ্রাইটেন অর্থ ভয় দেখানো। আহ ইন্টিমিডেট অর্থ কি? ভয় দেখানো। তাহলে জাস্ট আপনি এইখান থেকে এটা মনে রাখবেন। তাহলে ভয় দেখানোর অপোজিট ওয়ার্ড কি হতে পারে? এই যেটা বিলিয়েন্ট, বিলিয়েন্ট। তাহলে এটাই হচ্ছে কি, মানে ভয় দেখানোর অপোজিট ওয়ার্ড খুবই সাহসী, সাহসী হবে বিলিয়ান্ট। বিলিয়ান্টের আমরা সিনোনিম কি পেতে পারি? এই যে হিরোইক, হিরোইকটাই হচ্ছে কি সিনোনিম। আচ্ছা এখানে দেখুন দুইটাই দেওয়া আছে, যে এইদিকে নিচের দিকে দেওয়া আছে। আর এই ক্রাউডলি অর্থ কি? কাপুরুষ সূচিত। একটু এটাও মনে রাখবেন, ক্রাউডলি অর্থ কাপুরুষ সূচিত। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল। ওকে, এইটুকু আমরা ক্লিয়ার। আচ্ছা, বাফেল, বাফেল অর্থ কি? বাফেল অর্থ বাচাল, বাচাল। বাচাল যদি কেউ থাকে তাহলে সেটাই, তাকে কি বলা হয়? বাফেল বা ব্লাঙ্ক বলা হয়। বাচাল অর্থাৎ আহ এইখানে বাচাল বলতে আমি বুঝাচ্ছি যে খুব হচ্ছে করা, পন্ডু করা বা এরকম কিছু বোঝাচ্ছে। মানে বাচাল মানে খুবই, এই যে আমরা বাচাল লোকদেরকে খুব পছন্দ করি না, ওইখানে টকাটিভ, বাফেল, এরকম ব্লাঙ্ক, এই জিনিসটা আমরা এইখান থেকে করবো আর কি। আচ্ছা, এইখানে দেখেন আপনার আর তেমন ইম্পর্টেন্ট নাই আমার মনে হচ্ছে, কারণ এগুলা বেশি একটা এখন আর আসবে না। আপনি এইখান থেকে আর মোটামুটি কয়েক পেজ আমরা পড়ে চলে যেতে পারি। আমি যেগুলা দেখাচ্ছি জাস্ট ওইগুলো পড়লেই হবে। আচ্ছা, এই যে এটা এক্সপান্স, এক্সপান্স অর্থ কি? এক্সপান্স, এক্সপান্স অর্থ হচ্ছে মুছে ফেলা। এক্সপান্স যে করে ফেলা, এক্সপান্স অর্থ হচ্ছে মুছে ফেলা। অর্থাৎ এটা হচ্ছে এরাডিকেট, এরাডিকেট, আপনাকে এটা পড়তে হবে। এক্সপান্স, এক্সপান্স অর্থ হচ্ছে মুছে ফেলা বা এরাডিকেট, এরাডিকেট বা মুছে ফেলা, এটাই হচ্ছে কি এক্সপান্স। এক্সপান্সটা আপনি পড়বেন। এক্সপান্স অর্থ বাদ দেওয়া যেতে পারে, এটার আরেকটা অর্থ হচ্ছে বাদ দেওয়া, অর্থাৎ মুছে ফেলা, বাদ দেওয়া অনেকটা কাছাকাছি ওয়ার্ড। আপনি এক্সপান্স, রিমুভ করে দেওয়া, এই যে রিমুভ, এটাও হতে পারে। এরাডিকেট এটাও হতে পারে। আচ্ছা, তাহলে এই যে এই ওয়ার্ডটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা আপনি একটু মাথায় রাখেন। এই যে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা একটু ইম্পর্টেন্ট আছে, এই ওয়ার্ডটা একটু মাথায় রাখেন। এটা হচ্ছে কি অর্নেট। অর্নেট অর্থ হচ্ছে কি? জটিল, খুবই জটিল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা অর্নেট বলতে পারি। অর্নেট অর্থ হচ্ছে কি? জটিল। আপনি বুঝতে পেরেছেন এটার অর্থটা কি? অর্নেট, অর্নেট অর্থ হচ্ছে জটিল। অর্নেট, অর্নেট অর্থ হচ্ছে জটিল। কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমাদের হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মনে হতে পারে আমি এইখানে দেখে দেখে জাস্ট বই দাগিয়ে দিয়েছি, কোর্সটা মনে হয় বই দাগানো কোর্স, কিন্তু অ্যাকচুয়ালি না। আপনি এই ক্ষেত্রে আমার কথা শুনলে, আপনি যদি নিজে পড়েন দেখবেন আপনার অনেক সহজ হয়ে যাবে এই জিনিসগুলা, এবং পরীক্ষায় দেখবেন এগুলাই আসতেছে, এগুলাই আসতেছে। এই জিনিসটা দেখুন, আহ অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন অর্থ কি? অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন অর্থ হচ্ছে বেজাল, বেজাল, এরকম কিছু হইলেই সেটাকে আমরা কি বলতে পারবো? অ্যাডাল্টারেশন। তাহলে এটা হচ্ছে কন্টামিনেশন, কন্টামিনেশন। এদিকের আনসারগুলো আপনি দেখবেন না, না দেখে দেখে কি করবেন? আপনি এটা মেলানোর চেষ্টা করবেন এবং অর্থগুলা বোঝার চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আমরা আজকে হয়তো আর বেশি দেখব না, আমাদের এই পর্যন্তই আজকে। মোটামুটি আপনি এইখানের 103 নাম্বারের আগ পর্যন্ত পড়ে ফেলবেন, 103-এর আগ পর্যন্ত। আমরা আরো বেশ কয়েকটা ভোকাবুলারি ক্লাস করব, কারণ ভোকাবুলারি হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এর ভিতরে এই যে সিনোনিমের পার্টটা আপনি একটু ভালো করে পড়বেন। এই সিনোনিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যে জিনিসগুলো দিয়েছি সেটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, SW দিচ্ছি। আপনি কি করবেন? এই ওয়ার্ডগুলো ব্যবহার করে একটা করে সেন্টেন্স বানাবেন। এই ওয়ার্ডে দুইটা করে ওয়ার্ডই থাকবে, এই যে এক্সপান্স, তারপর হচ্ছে ইরাডিকেট, এই দুইটা ওয়ার্ড ইউজ করে একটা করে সেন্টেন্স মেক করবেন, একটা করে সেন্টেন্স মেক করবেন। অর্থাৎ
এই ওয়ার্ড আর এটা, এই দুইটা করে একটা করে সেন্টেন্স মেক করে আপনি কি করবেন, এটা হোমওয়ার্ক করবেন। আপনাকে আমি যতগুলা এমসিকিউ অর্থাৎ যতগুলা ওয়ার্ড আপনাকে আমি দাগিয়ে দিয়েছি, সবগুলা ওয়ার্ডের বিপরীতে আপনি একটা করে সেন্টেন্স বানাবেন। একটা করে সেন্টেন্স বানিয়ে আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পিডিএফ করে পাঠিয়ে দিবেন। আপনার নোট আমি দেখব, এটা হচ্ছে আপনার এইচডব্লিউ। আপনি আমাকে পার্সোনালি পিডিএফটা দিবেন বা যে খাতায় লিখবেন ওই খাতার ছবি তুলে আমাকে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। আর এই বইটা যারা এখনো ডাউনলোড করেন নাই তারা ডাউনলোড করে নিয়ে আজকে এই পর্যন্তই, আজকে আর বেশি পড়াবো না। আর এই ওয়ার্ডগুলো আপনি আগে মুখস্থ করে ফেলুন, এরপরে আমরা গ্রামারের অংশে যাব, এরপরে হচ্ছে আমাদের বাকি অংশগুলোতে যাব, কিভাবে ট্রান্সলেশন করতে হয় অথবা আপনি কিভাবে পেপারটাকেই ট্রান্সলেশন করবেন সেটাও আমি এই কোর্সে দেখিয়ে দেব। তাহলে এই জায়গায় হচ্ছে আপনাকে প্রথম দিকে মনে হবে এটা খুবই বোরিং পড়াশোনা, আমি দাগিয়ে দাগিয়ে কি কি করতেছি, অর্থাৎ এটা বই দাগানো কোর্সের মতন হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা বই দাগানো কোর্স না, এখানে আপনাকে আমি মুখস্থ করানোর জন্য এসেছি, এখানে আপনাকে একটা চাকরি পাওয়ানোর জন্য এসেছি। তো আপনার কিভাবে একটা চাকরি হয় সেটাই হচ্ছে আমার হচ্ছে এখানে মেইন লক্ষ্য। কারণ আপনার যদি চাকরি হয়, আপনি যদি আমার এই কোর্স থেকে ভালো একটা ফিডব্যাক পান, আপনি যদি এই কোর্স থেকে উপকৃত হন এবং আপনার দ্বারাই আমি আরো পরবর্তীতে অনেকগুলো স্টুডেন্ট পাবো, এই আশা নিয়েই আমার এই কোর্সটা শুরু করা। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনি শেষ পর্যন্ত লেগে থাকুন এবং পুরো কোর্সটা কমপ্লিট করুন। এবং আপনি কমপ্লিট করার পর আপনার আশেপাশে যারা পরিচিত রয়েছে তাদের কাছে আমার এই চ্যানেল, আমার এই কোর্স, আমার এই সব কিছু সম্পর্কে বিস্তারিত বলুন। আপনি উপকৃত হলে আপনার ফ্রেন্ডদেরকেও আপনি সাজেস্ট করতে পারেন। তাহলে এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আপনি যেভাবেই হোক আপনি এই কোর্স থেকে পুরো কোর্সটা কমপ্লিট করে পূর্ণাঙ্গ একটা চাকরি প্রিপারেশন নিয়ে ফেলুন। যে কোনো চাকরি, সেটা শিক্ষক নিবন্ধন হোক, সেটা প্রাইমারি হোক, সেটা 11 থেকে 20তম গ্রেড হোক, যে কোনো চাকরি হোক না কেন আপনি যেন কোয়ালিফাই করতে পারেন। এবং আপনি এই চাকরির প্রিপারেশনটাকেই আরেকটু আপডেট করে যে কোনো চাকরি, বিসিএস, ব্যাংক, প্রিলিমিনারির যে কোনো প্রিলিমিনারি যেন আপনি টিকতে পারেন, সেই উদ্দেশ্যেই আমার এই কোর্সটা চালু করা। তাই আমার হচ্ছে দৃঢ় বিশ্বাস আপনারা এই কোর্সটা করে আপনারা এইটুকু উপকৃত হতে পারবেন, যে কোনো চাকরি কোয়ালিফাই করতে পারবেন, সেটা বিসিএস হোক, সেটা ব্যাংক হোক, সেটা যে কোনো চাকরি হোক। কারণ পড়াশোনা একই জিনিস, একই জিনিস সব জায়গায় আসে। তাহলে একই জিনিস যদি ভালো করে পড়ে ফেলা যায় তাহলে সব চাকরি মোটামুটি কনফার্ম বলা যায়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস কখন কয়টায় হবে তা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে। আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিংকে ক্লিক করে আমার কোর্সে জয়েন হয়ে নেবেন। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তারা ফেসবুক পেজে নজর রাখবেন, ফেসবুক মানে গ্রুপে নজর রাখবেন, গ্রুপ থেকেই মূলত ক্লাসগুলো সবগুলো হবে। কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট না থাকেন কোনো সমস্যা নাই, আপনি জাস্ট গ্রুপে কানেক্ট থাকলেই হবে, গ্রুপ থেকে রেগুলার ভিডিওগুলো দেখে নিলেই হবে। আর পিডিএফ গুলো আপনি টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিন। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।